মাধ্যমের খবরগুলো আমরা দেখছি যে ভারতে কেউ বলছে যে গরু বিতর্কে মহা বিপদে পশ্চিমবঙ্গ সরকার, গরুর গেরোয় আটকে গেছে পশ্চিমবঙ্গ, নানান খবর আমরা বেরোচ্ছে। আমি সেই খবরে কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। বিজেপি পশ্চিমবঙ্গের মুসলমানদের টাইট দিতে গিয়ে হিন্দু ভাইদেরকেই চরম বিপদে ফেলে দিয়েছে। আবার কেউ বা বলছেন বিজেপি শুধু মুসলমান নয়, হিন্দুদের জন্যও বিপজ্জনক। সংবাদ বিশ্লেষকদের কারো কারো ভাষ্য, মুসলমানরা গরুর মাংস খেলেও গরু বিক্রেতাদের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী, তাই মুসলমানরা গরু খাওয়া বন্ধ করে দিলে আখেরে আর্থিকভাবে হিন্দুরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এমন বাস্তবতায় কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কাশেমি এক ভিডিও বার্তায় রাজ্যের মুসলমানদের ঈদুল আজহায় গরু কোরবানি না দেওয়ার অনুরোধ করেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংস রপ্তানিকারক দেশ হিসেবে ভারত কোটি কোটি রুপি আয় করছে জানিয়ে এই ইমাম বলেন, অথচ নিজের দেশে সাধারণ মানুষকে গরু খাওয়ার কারণে হত্যা করা হচ্ছে। এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আজিজ ভাই, আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসার পরে যে বিভিন্ন বিধিনিষেধ, আপনিও জানেন, এই জিনিসগুলোকে আসলে কারোর জন্য লাভজনক হবে কি? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং দর্শকবৃন্দ। দেখেন, আপনি হলেন কি মুসলমান টাইট, হিন্দু বিপদে। হিন্দুদের গরু হচ্ছে মাতা, তারা এদের দুধ খায় কিন্তু মাংস খায় না। অথচ ইম্পোর্টের পৃথিবীর ভিতরে দ্বিতীয়, এবং 4,000 কোটি রুপি গরুর মাংস আপনার রপ্তানি করে। তো সেই দেশে বিশেষ করে এখন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এসছে, ইনি আসার পরে তো অনেকগুলো মুসলমান টাইট দেওয়ার জন্য অনেকগুলো চেষ্টা করতেছেন। ব্রিটিশ আইন 1950 সালের আইনে এই যে গরু মুসলমান হিন্দুদের টাইট পড়ে গেছে, তাদের প্রথম বলা হলো গরু কোরবানি চলবে না। পরে যখন দেখা গেল যে হিন্দু, বিশেষ করে হিন্দুরা গরু এই করে, ঘোষ সম্প্রদায় তারা গরু ঈদের আগে গরু লালন পালন করে। গরু কিছু বাংলাদেশে আসে, গরু কিছু ওখানে মুসলমানরা বাংলাদেশে মেনলি আসে। এবারে এই সরকার আমাদের দেশে গরু মানে যা প্রায় 1,20,00,000 গরু ছাগল মহিষ আছে, যার ফলে আমাদের দেশে দরকার নাই। বিজেপিকে আমি মাস মিডিয়ায় শুনলাম, বিজেপিকে বলছে ভারতের গরু আমাদের দরকার নেই, ভারতের গরু। এখন আমি যেটা মাস মিডিয়াতে শুনলাম, সত্য কি মিথ্যা জানি না, শুনলাম যে আগে গড়ে ছোট বড় গরু 30,000 টাকা দামে বাংলাদেশে আসতো, টাকা দামে। এখন বিজেপি বলছে যে 3,000 টাকা গড়ে দাম, গরু আনলে আনো, নাহলে লয়ে যাওগা। 3,000 টাকা? হ্যাঁ, 3,000 টাকা গড়ে গরুর দাম। কারণ বাংলাদেশে তারা তো মহা মুশকিলে পড়ছে। যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, ঘোষ সম্প্রদায়, তারা তো এই গরু লালন পালন করে। তারা গরু ঈদের সময় বিক্রি করে, বাংলাদেশেও বিক্রি করে। ওখানে বিশেষ করে ধরেন পশ্চিমবঙ্গে প্রায় 33% মুসলমান, হ্যাঁ, তারা সবাই গরু কোরবানি করে। তো গরু কোরবানি নিষিদ্ধ করেছে, এবং নিষিদ্ধ করার পরে ওখানে ইমাম সাহেব, 2 বড় ইমাম সাহেব বলে দিয়েছে গরু মুসলমানরা কোরবানি করবেন না এবং গরু খাবেন না, হ্যাঁ, গরুর মাংস খাওয়ার দরকার নেই। তো বাস, এখন গরু কোরবানি নির্দিষ্ট জায়গায় গরু কোরবানির অনুমতি দিছে, আবার বিপদে পড়ছে। কারণ ওখানে হিন্দুরা ফুঁসে উঠছে, তারা লোন করে গরু পালছে, এখন ভুসির দাম দিতে পারে না, দুধ বিক্রি করবে কোথায়? এখন তো গরু তো তাদের বোঝা হয়ে গেছে, তারা এখন না খায় মরাবো, গরু খরচ পড়ছে বেশি, বিক্রি করতে পারে না, গরু কোরবানির নিষেধ, তারা তো মহাবিপাকে পড়ছে। এখন এই জন্যে তারা বলছে যে ইমাম সাহেবরাও বলছে যে গরু কোরবানি আমরা দিব না, গরুর মাংস আমরা খাবো না। এই জন্য হিন্দু এখন বীরেন্দ্র এখন গরু কোরবানির নির্দিষ্ট জায়গায় কোরবানি করতে হবে, এবং মাংস খাওয়ার কথা আর হানা করে নাই। কিন্তু একটা কথা বলেছে, 18 বছরের কম বয়সী গরুকে কোরবানি 14 বছরের কোরবানি। তাহলে এটাও আবার মস্করা করে কথা হয়েছে, তাহলে তো গরুরও সনদপত্র লাগবে, জন্ম নিবন্ধন করতে হবে, নাহলে 14 বছর কেমনে নির্ধারিত হবে? এরকম একটা শুরু হয়েছে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে, একটি দেশের প্রায় মাইনরিটি শব্দ দিয়ে খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যদি ধরেন, প্রায় 40% হচ্ছে মাইনরিটি আমি বলবো। হিন্দু মুসলমান কিন্তু মাইনরিটি না, 33% কিন্তু মাইনরিটি না। এখন আপনি তাদেরকে তাদের ধর্ম করতে দিবেন না,
তাদেরকে পুশ ব্যাক করবেন। আরে বীরেন্দ্র, উনি তো ওনার মা তো পশ্চিম বরিশালে জন্ম। শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারী, ওনার মা তো গেছে ওখানে, যায় পশ্চিমবঙ্গে গেছে। ওর মাকে পুষিন করুক না, আগে ওর মাকে করুক। আর ও তার মায়ের পেটের থেকে হয়েছে না, ও আসুক, ও তো বাংলাদেশি তাহলে। কারণ আইন হয়েছে তো 1950 সালে, ব্রিটিশ আইন, আসাম খেদাও, বাংলাভাষী মুসলমান খেদাও। তো ও এখন হিন্দু, ও তো মমতা ব্যানার্জির ডান হাত ছিল, হুট করে উল্টে যা বিজেপির থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে কট্টরপন্থী হয়ে গেছে, মানে বিজেপি হিন্দুত্ববাদী কট্টরপন্থী হয়ে গেছে। তো পুষিন তো ওর মাকে এবং ওকে ওর বাপ পরিবারকে করা উচিত, কারণ ওর জন্ম হচ্ছে আইনের পরে। তাহলে ও বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারতে পশ্চিমবঙ্গে, ওকেও পিছুইন করা দরকার। আমরা থাকার জায়গা দেবো নিশ্চিত, পশ্চিমবঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে কোনো সমস্যা নাই, আমরা থাকার জায়গা দেবো। আগে তুমি আসো, তারপরে বাংলাভাষী মুসলমান বার করো। তা আমার কথা হলো যে এতে কইছে কি, ভারতে উগ্রপন্থীর জায়গা নেই এখন বিশ্বায়নের যুগে। আপনাকে মানতে হবে, সব ধর্মকে রেসপেক্ট রাখতে হবে, ধর্মের প্রয়োজনে আপনাকে ছাড় দিতে হবে। আপনি এই শুভেন্দু অধিকারী আসার পরে মসজিদ, পুরানো মসজিদ দখল করছে না, ইতিমধ্যে দখল করছে তো। তারা ওরা মন্দির কয়, মন্দির আছে, আরে নিয়ে একটা মূর্তি রেখে কয় মন্দির, ওটা এটা করলে চলবে? 33% লোক তুমি বানার ভাষায় দিবা, এত সহজ? এত সহজ না তো। এই জন্য বলছি যে গরু অর্থনীতির ধস লাগবে তো, ভারতের অর্থনীতিতে ধস। কারণ সারা পৃথিবীতে 40,000 রুপি, টাকা না কিন্তু, 40,000 কোটি রুপি আপনার রপ্তানি করে গরুর মাংস, 4,000 কোটি। হ্যাঁ, কোটি রুপি। তো আপনার, এবং দ্বিতীয় রপ্তানিকারী দেশ, মাংস রপ্তানিকারী দেশ। তো গরু যদি জবাই করতে না দেয়, গরুর মাংস যদি বিক্রি না করে, তাতে তো প্রথম আমি তো বলবো যে তাদের দ্বিতীয় রপ্তানি খাত ধ্বংস হয়ে যাবে, এবং দেশে অশান্তি তো তৈরি হবে। আবার গরুর সার্টিফিকেট 14 বছরের সনদপত্র দেওয়া শুরু করতে হবে, এছাড়া তো উপায় নাই। যে একজন জবাই করলো 14 বছর। আমাদের বাসসের এমডি ছিল এক সময়ের, বুঝছেন, তার বাবার বাড়ি বরিশাল। তো বরিশালে তার মেয়ের জন্মদিনে যাচ্ছে, জন্মদিনে যাওয়ার পরে তো দুজনে ফুল টিকিট করে গেছে, ফুল টিকিট করে গেছে। আসার সময় সে স্পিকারের ছেলে ছিল, চেনে তো তাকে, তো ফুল টিকিট করে আসে। তখন বলছে, স্যার আপনি যে ফুল টিকিট করছেন, না, জন্মদিনের আগের দিন তার বয়স 11 বছর 29 দিন ছিল, আজকে 30 দিন হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, এখন ফুল টিকিট। হ্যাঁ, তো ফুল টিকিট নিয়ে করে আইছে। তো এখন ধরেন এই জবাই তো গরু তো একদিন কম বা একদিন বেশি, এটাকে নির্ধারণ করবে, জন্মসনদ হলে তো হবে। এই জন্য তার মানে এখন গরুর জন্ম নিবন্ধন লাগবে তো 14 বছর লাগবে তো। আমি আপনার কাছে আবার আসবো। আমি পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন গরু নিয়ে একটা বড় ধরনের ঝামেলায় পড়ে গেছে পশ্চিমবঙ্গ, বলছে গরুর গেরোয় আটকে গেছে, কেউ কেউ বলছে। আপনি আসলে বিষয়টি কিভাবে দেখছেন? গরুর জন্ম সনদ লাগবে শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভারতবাসীকে সতর্ক করেছিলেন, একবার সতর্ক করে বলেছিলেন যে রাজনীতির সাথে ধর্ম মিলাবেন না, যদি মিলান তাহলে কি সর্বনাশ হয়ে যাবে বুঝতে পারবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার সাথে ধর্ম মিলিয়ে কি সর্বনাশটা করেছে। এখন কেবলমাত্র সেখানকার মুসলমান সম্প্রদায় না, সেখানকার পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ও অনুভব করছে, একদম অনুভব করছে। এবং দর্শনগত দিক থেকে বিজেপি যেমনি উগ্রবাদী একটি দল, বিজেপি একই সাথে দরিদ্র বিরোধী। বিজেপি একদিকে উগ্রপন্থী একটা রাজনৈতিক দল, বিজেপি একই সাথে গরিব মানুষের বিপক্ষের একটা রাজনৈতিক দল। এবং তারা ভারতের কর্পোরেট পুঁজিকে রিপ্রেজেন্ট করে, এবং তারা চেষ্টা করে নানাভাবে দরিদ্রকে কিভাবে পিছিয়ে রাখা যায়। ভারতের হিন্দুত্ববাদ বিস্তৃত হয়েছে, তার মানে এই না যে ভারতের একেবারে যে নিম্নবর্গের যে হিন্দুরা তারা ভালো আছে, তারা ভালো নেই। কেন? কারণ হচ্ছে বিজেপির রাজনীতির দর্শনগত যে ঘৃণা মানুষের প্রতি, সেই মানুষের মধ্যে ওই দরিদ্র মানুষও আছে। পশ্চিমবঙ্গে সে যে সিদ্ধান্তটা নিয়েছে, এর ভেতর থেকে ভারতের অর্থনীতি ডিস্ট্রয় হয়ে যাবে আমি এটি মনে করি না। কিন্তু পশ্চিমবঙ্গের
যারা এই গরুটা লালন পালন করেন তারা কারা? তারা খুব বিত্তশালী, তারা খুব ধনী, তা সেই সম্প্রদায়ের লোক না। দুটো গরু সারা বছর ধরে, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে খুব যত্ন করে পোষে, কারণ এটা কখনো না কখনো তাকে এক ধরনের সহায় সম্বল হিসাবে সে এটিকে লালন পালন করে। আজকে এসে মাত্র 1 মাস আগে আপনি ক্ষমতায় বসে আজকে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই কাজটি করা যাবে না, এবং এটি গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না এটা হিন্দু ধর্মের যে বিশ্লেষক তাদের মধ্যে কিন্তু বিতর্ক আছে, এটা নিয়ে নানাভাবে বিতর্ক আছে। তারপরেও আমি সেটিকে এক পাশে রেখে আপনি অর্থনীতির এমন জায়গাগুলোতে আঘাত করছেন যে জায়গাগুলো ওই যে প্রান্তিক গরিব মানুষ যেটাকে অবলম্বন করছে। শুভেন্দু অধিকারী অথবা তারা এর ভেতর থেকে, ভারত কিন্তু এখনও সাংবিধানিকভাবে এটা একটা সেকুলার রাষ্ট্র, তার যে সাংবিধানিক চরিত্র, তার যে সাংবিধানিক কাঠামো সেগুলো পরিবর্তন করতে পারেনি। কখনো কখনো তারা চেষ্টা করেনি তা না, চেষ্টা করছে না তা না, কিন্তু এর বাইরেও এই যে শুভেন্দুকে আমরা যেভাবে উগ্রপন্থী মানুষ হিসাবে দেখি, আবার সেখানে অনেক মানুষ আছে যারা এই যে ঘৃণার রাজনীতি, শুভেন্দুদের এই ঘৃণার রাজনীতির বিপক্ষে। আপনি আজিজ ভাই বললেন সেখানে 30% বেশি মানুষ হচ্ছে মুসলিম কমিউনিটির। আবার আপনি খেয়াল করে দেখবেন কলকাতা সিটি কর্পোরেশনে মেয়র হন কিন্তু ফিরহাদ হাকিম, সেখানে জীবন ঘোষ পরাজিত হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 40 জন মুসলমান প্রার্থী বিজয়ী হয়েছে। আবার আমরা কখনো কখনো যখন কথা বলতে যাই আমরা পুরোটাকেই শুভেন্দু অধিকারীর অনুসারী বানিয়ে ফেলি। সেখানে এই যে শুভেন্দুদের যে উগ্রতা, তাদের যে জাতপাতকে ঘৃণা করার যে রাজনীতি, তার বিরুদ্ধেও সেখানে কিন্তু একটা লড়াই আছে। ঠিক গতকালকে একটা নির্বাচন হয়েছে, ফলতা নামে একটা উপনির্বাচন হয়েছে, এবং সেখানে নতুন একটা বার্তা এসেছে। মাত্র 1 মাস আগে ক্ষমতা হারানো মমতা ব্যানার্জির দল 4র্থ স্থানে চলে গেছে, এবং সেখানকার সিপিএম 19% ভোট পেয়েছে, প্রায় 42,000 ভোট পেয়েছে, দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এবং সেখানকার যে মুসলমান ভোট প্রায় 33% মুসলমান ভোট, এবং সবার ধারণা করছে যে এই ভোটটা ওই দিকে চলে গেছে। যে ভোটটা এতদিন বিজেপি নানা কায়দা করে, তৃণমূল কংগ্রেস নানা কায়দা করে ভোটটা নিত, তার অর্থ হলো যে সেখানকার যে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় সংখ্যালঘু যারা গরিব মানুষ, তারা কিন্তু এই যে শুভেন্দু অধিকারীদের বিভাজনের যে রাজনীতি, ঘৃণার যে রাজনীতি, সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করা শুরু করেছে, এবং ভারতে এগুলো নিয়ে প্রতিরোধ হবে। আমি আপনাকে বলতে পারি এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আমাদের এখানে যে ধরনের ধর্মীয় বিভাজন এবং সংখ্যাগুরুর যে রাজনীতির যে বিভাজন, তার মধ্যে স্রোত এক রকমের বয় না, কিন্তু সেখানে এই যে 30% কথা বলছি না, এই 30% আপনি দেখলেন যে সেখানকার নাখোদা মসজিদের ইমাম তিনি একটা বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটা কি? যে ঐক্যবদ্ধ হও, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। এবং তিনি পরিষ্কার করে বিজেপির যে পলিসি, সেই পলিসিকে আঘাত করছেন যে তোমার অর্থনীতি, এই যে গরু নির্ভর যে অর্থনীতি, এই অর্থনীতিকে আমরা ইচ্ছা করলে, ঐক্যবদ্ধ হলে উল্টে দিতে পারি। এই যে সাহসটা আছে সেখানকার মানুষের, সংখ্যালঘু কমিউনিটি, এই সাহসটাই হচ্ছে এই ঘৃণার রাজনীতিকে উপড়ে ফেলবে, ঘৃণার রাজনীতিকে পরাজিত করবে। আমরা কখনো কখনো ভুল করে পুরোটাকে এক করে ফেলি। এই যে ইমাম এই আহ্বানটা জানিয়েছে, আমরা তাকেও ঠেলে দিই ওই দিকে। যে 40 জন মুসলমান এমপি, ওই যে হুমায়ুন কবির আলোচিত, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমি এটি মানব না। তার মানে হচ্ছে যে সেখানেও সাহসী মানুষ আছে, প্রতিরোধের মানুষ আছে। আমরা অনুরোধ করব, আমরা প্রত্যাশা করব সেখানের যে শুভবোধের যে মানুষগুলো, তারা ঐক্যবদ্ধ হয়ে, তারা সাহসের সাথে এই যে বিভাজন, এই যে ঘৃণা, এবং এর ভেতর থেকে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা, এবং শুভেন্দু অধিকারী কিন্তু চায় যে তার নির্দেশ নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন গরু জবাই করুক, এর ভেতর থেকে সে তার ঘৃণাটাকে আরও ছড়াতে পারবে। আমরা
যেমনিভাবে এই ঘৃণার বিরুদ্ধে একই সাথে আমাদের এখানেও কিছু শুভেন্দু সাহেব আছেন। আপনার এই অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, আপনার এখানেও আমার এখানেও শুভেন্দু সাহেবরা আছেন। তারা চান ওপারের শুভেন্দু অধিকারীর যে ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, এটা আরো পোক্ত হোক, আরো উত্তাল হয়ে উঠুক, তাহলে এখানে ঘৃণার রাজনীতিটাকে আরো বিস্তৃত করাটা সহজ হবে। এবং এর ভেতর থেকে এপারে আমি আর ওপারে তুমি, আমরা দুইজন দুই জায়গায় আমরা এই যে ধর্মের রাজনীতি, ঘৃণার রাজনীতি করব। কিন্তু আমি আপনাকে যেটা শেষ কথা বলি, যে এটাকে কখনো বিজয়ী হয় না। চূড়ান্তভাবে মানব সভ্যতায় ঘৃণা কখনো বিজয়ী হয় না। জি, সেটি আমরা দেখি, সেটি কাম্য। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আরেকটি বিষয় আমরা দেখছি যে সীমান্তে ডিজিটাল দেয়াল তুলে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কি ভাবছি আসলে এই সব বিষয় নিয়ে? দুই দেশের সঙ্গে নিশ্চয়ই এই বিষয় নিয়ে একটি আলোচনার প্রয়োজন আছে বলে কি মনে হয় আপনার কাছে? না, দেখেন, বিশ্বের অনেক দেশে, প্রায় 12-14টি দেশে এরকম বেড়া আছে, যেখানে যেসব অনেক দেশে আছে। এখন বিজেপি, ধরেন ভারত, শুভেন্দু যদি তার এলাকায়, তার জমির ভিতরে, সীমান্তের ভিতরে যদি কাঁটাতারে বেড়া দেয়, ওয়াল করে, আমরা কি বলবো? আমি বলবো যে বিশ্বে তো আছে, এটা নজির আছে। কিন্তু তাদের ড্রোন, তাদের রাডার ব্যবস্থা অনেক সময় আমাদের এদিকেও ক্রস করে যায়। কিন্তু যদি ক্রস করে, তাহলে তো ড্রোন ক্রস করলে যুদ্ধ ওয়েলকাম করবে। এটা তো হওয়া উচিত না। প্রতিবেশী দেশের সাথে তো আমরা সম্পর্ক রক্ষা করতে চাই। এখন যদি ড্রোন উড়ায় দেয়, এপারে ফেলে, অথবা তারা কাঁটাতারে বেড়া দিল, ফাঁক রাখলো, গরু 300 মাইল দূর থেকে আসবে, আর বাংলাদেশের ভূখণ্ডে আসলে গরু চোর, হত্যা করো, 300 মাইল কই থাকো? তোমরা গরু খাইতে দিবা না, মুসলমানকে জবাই করতে দিবা না, গরু রপ্তানি করবা, গরুর দুধ রপ্তানি করবা, কেন? দ্বিচারিতা কেন? তোমরা একটা জায়গায় স্থির করো যে তোমরা গরু খাবে না, ঠিক আছে, ইন্ডিয়া মাটির ভিতরে আছে, কেউ গরু খাবে না। এই যে ইমাম সাহেবরা বলছে, তোমার বাণিজ্য ধস নামবে, তো অর্থনীতি ধস নামবে, এবং হিন্দুদের ভিতর থেকে বিদ্রোহ হবে। তারা এই যে এবারে যারা, আপনার যেটা দেখলাম হিসেব করে, যে তারা একটা গরু লালন পালন করতে তাদের খরচ হয় মাসে 30 রুপি। তাদের এখন খড় কিনছে বাকি, খাবার কিনছে বাকি, খোল কিনছে বাকি। এখন তো দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, খাবার দিতে পারে না, দুধ দেওয়া বন্ধ হয়েছে, দুধও তো বিক্রি হয় না। তারা তো এখন গরু নিয়ে মহাসংকটে পড়ছে, তারা তো বিদ্রোহ করবে। আর আমার বক্তব্য হলো, যেটা শরীফ ভাই বলছে, যে ধরেন যে ধর্মের উগ্রতা হয়েছে, তো সাময়িকভাবে তো সে বিজয়ী হয়েছে, তো সে তো মমতা ব্যানার্জির লোক ছিল, এটা তো কেউ দেখে না। সে তো মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী ছিল, এই শুভেন্দু অধিকারী। পোল্টি মারে সে বিজেপির থেকে হয়ে এখন বিজেপির হিন্দুত্ববাদী কঠোর অবস্থান নিয়ে তাদের ঘনিষ্ঠ হতে যাচ্ছে। এও তো হতে পারে যে শেখ হাসিনা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলোর থেকে যাতে বাংলাদেশ সরে না আসতে পারে, শুভেন্দু অধিকারীকে দিয়ে বিজেপির আপনার চাপ তৈরি করতেছে, এইসব করে করে পুশিন করা, এই গরু জবাই করতে না দেওয়া, মন্দিরে ঢোকা, মসজিদ দখল করে মন্দির বানানো, এগুলি করতেছে, চাপাচাপি করতেছে। আবার এই জন্য বলতেছি, বাংলাদেশে ধরেন পদ্মা ব্যারেজ শুরু হয়েছে, তিস্তা ব্যারেজও শুরু হতে যাচ্ছে। অলরেডি ভারত থেকে বলা হয়েছে আমাদের সাথে আলোচনা। কেন? আমার ভূখণ্ডে আমি বাদ করব, তোমার সাথে আলোচনা করব কেন? তুমি পানি খুলে দাও। আমরা ভাটির দেশে, আন্তর্জাতিক নীতি আছে, আইন আছে, তুমি পানি ছেড়ে দাও, আমরা কিচ্ছু বলবো না। তুমি পানি তুলে নিবা, 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করে আমাদের মরুভূমি বানায় দিবা, আমরা ব্যারেজ দেবো না? ব্যারেজ দেবো তো। পানি আমরা বর্ষাকালে পানি ধরবো, স্টোর করব। যেমন ধরেন পদ্মা ব্যারেজ হচ্ছে, এখানে অনেকেই আমরা তাত্ত্বিকরা বলতেছে বালুতে ভরে যাবে, এই সেই। আরে যমুনা তো এখনো চর পড়ছে, কিন্তু একটু একটু চালু আছে, ওখান থেকে যতটুকু সম্ভব পানি ফ্লো থাকবে। প্রয়োজনে পলি খনন করবে, পলি নিঃসরণ করবে, বাদ দিবে, সমস্যা নাই। অবশ্যই এখন তো প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থনয়ন শুরু হয়েছে, উষ্মা প্রকাশ করা শুরু হয়েছে ভারত। কেন? তুমি গঙ্গার, পদ্মার ওপারে হলো গঙ্গা ছেড়ে দাও পানি, গঙ্গার পানি তুমি ডাইভার্ট করবা, তিস্তার পানি সব ডাইভার্ট করবা, আমরা পানি পাবো না। এটা হবে না, আমাদের আত্মরক্ষার্থে করবো না। ব্যারেজে আমরা পানি, পদ্মাতে ধরেন বালি চড়ায়, গ্রীষ্মকালে বালির উপরে তো গরু গাড়ি চলে, হ্যাঁ,
এখন বর্ষাকালে পানি ছেড়ে দেয়, পুরো ডুবে শেষ। এই যে ধরেন এই যে সিলেট হাওড় অঞ্চল সব ডুবে যায়, হ্যাঁ, গজলডোবা ছেড়ে দেয়, সব নদী এসে তা আমরা বাদ দেবো না আত্মরক্ষার্থে? আমার ভূখণ্ডে আমি পানি স্টোর করব, আমার খুশি, আমার কি করবো, এটা ভারতের সাথে আমাকে ট্যাক্স দিয়ে তুমি পানি ছেড়ে দাও, আইন আন্তর্জাতিক আইন আছে, তুমি পানি ছেড়ে দাও, বাস হয়ে গেল। তো এই জন্য আমি বলছি যে এই যে আপনার শরীফ ভাই বলল যে যদি ধর্মের সাথে রাজনীতি মিলান, তাহলে এই পরিণতি এই মাত্র 1 মাসও হইল না, মাত্র কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটা কিন্তু সাস্টেইন সে করতে পারবে না। এবং এক সময় তো এ আওয়াজও তুলবে, তুমি শুভেন্দু অধিকারী তুমি বাংলাদেশে যাও আগে, পুশ করবে না, কয় তুমি যাও, তোমার মাকে নিয়ে তোর বাপকে নিয়ে যাও, দুজনই বেঁচে আছে। এবং তার মা নাম পশ্চিমবঙ্গে গিয়ে নাম বদলাইছে, তার বাবার নাম বদলাইছে, তো বদলায় বসবাস করতেছে, বলবে তুমি যাও, আমরা যাই, চলো চলো। 1950 সালে ব্রিটিশ আইন করছে, তো 50 সালের পরে যারা জন্ম হয়েছে সব, তুমি মায়ের পেট থেকে হয়েছো, তুমি যাও, আমি যাব, তোমার মা যাক বাপ যাক, আসো, চলে যায়, তুমি বরিশালে চলে যাও, হয়ে গেল। তো এই জন্য বলছি যে এখন এই শুভেন্দু অধিকারীর ধারণা করা উচিত যে ধর্ম এবং রাজনীতিকে যদি মিলে ফেলতে চায়, আমাদের দেশে ধরেন মাইনরিটি কিন্তু সংখ্যা সব মিলে ধরেন 8-10%, তাই আমাদের অবস্থা তাফালিং অবস্থা, তাই না? একটু কিছু শুনলেই ভারত থেকে সারা পড়ে। আর তুমি 33% আপনার মাইনরিটি, খ্রিস্টান বৌদ্ধ হিসাব, মুসলমানেরও 30%, তুমি ফুতে উড়াই দিবে, এত সহজ, এত সহজ? তুমি বর্ডারে আউট করে দিবা, আর তুমি কাঁটাতারে বেড়া দিচ্ছ, আমরা কিছু কইতেছি না, করো, তোমার এলাকায় করো, তার নিজের এলাকায় সে যা খুশি সেটি করতে পারে, এটা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সে তার নিজের এলাকায়, কিন্তু বাংলাদেশের বিষয়ে যেন কোনো মানে আঁচ না পড়ে কোনো না। বিষয়ে। বাংলাদেশে আমরা, ভারত আমাদের 3 দিকে ঘিরে আছে, ভূ রাজনীতি বড় কঠিন, আমরা তো ভূ রাজনীতির চাপে আছি। কারণ সজীব ভাইয়া বলছে না যে ডিপ স্টেট কাজ করতেছে, আমার কাছে মনে হয় ডিপ স্টেট এখনো কাজ করতেছে। তো সুতরাং আমরা ভারতের সাথে আমরা কোনো ইয়ে করতে চাই না, কোনো সম্পর্ক খারাপ হোক এটা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের চাইতে তো এখন একটু উন্নত হয়েছে, এখন তো ধরেন যাতায়াত শুরু হয়েছে, এখন তো এই যে গরু নিয়ে একটা নতুন এই বন্দে অধিকারী এটা উস্কানি এটা উস্কানি এও তো হইতে পারে, মোদির উস্কানি, যে তুমি এটা করো, তাহলে আমরা চুক্তি ফুক্তি যা আছে ওগুলো হালাল করতে পারবো। আপনার সর্বশেষ হচ্ছিল যেটা আপনার পশ্চিমবঙ্গ থেকে 7 সিস্টারে যাওয়ার সময় যে ট্রানজিট নামে, ওটা হলো আসলে করিডোর, আমি লিখেছি এবং ছাপাও হয়েছে পত্রিকায়, ওটা আসলে করিডোর। এই করিডোরটা তারা চায় বিশেষভাবে, করিডোরটা, ওই চুক্তিটা তারা বিশেষভাবে দরকার। কারণ আসাম থেকে সোজা 7 সিস্টারে ঢুকবে, আবার 7 সিস্টার দিয়ে ওই জায়গায় দিয়ে সোজা আসবে। আমরা 3 বিঘা করিডোর আছে না, 3 বিঘা করিডোরের মধ্যে এক সময় ফট করে একটা বোম ফুটায় বলে দিবে যে এখানে নিরাপত্তা নাই, সুতরাং এটা আমাদের একা চলতে দিতে হবে। ওখানে আমাদের ওই ট্রেন যেটা যাবে ওখানে কোনো অধিকার নাই, কি নিচ্ছে না নিচ্ছে আমাদের কোনো চেক করা, টেস্ট করার কোনো ব্যবস্থা নেই। ওটা আসলে করিডোর, ট্রানজিট নামে। এই জন্য বলছি যে আমি বলবো যে ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নত চাই, কারণ ভারতও আমাদের দরকার, আমাদেরকেও ভারতের দরকার। ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলি বলছে আমরা সে কথা বলতে চাই না। ধরেন আমাদের ভৌগোলিক অবস্থান যা, চিকেন নেক চীন উকিঝুঁকি মারে, আমাদের ভূখণ্ডের দরকার আছে ভারতের। আমরা যদি সাইড দেই, চিকেন নেট কাটি দিলে 7 সিস্টার আউট আউট, এগুলো হিসেব রাখতে হবে। সুতরাং সব জায়গায় বিশ্বায়নের যুগে কোনো দেশ এতিম না। আমরা তো 18 কোটি, আরে মালদ্বীপ থেকে ভারত হাত গোটায় গেছে না, এই যে নেপাল থেকে এই যে এইবার ইলেকশনের পরে তরুণরা ক্ষমতায় আসছে, আগে তো আমি নেপালে গেছি, তো কাঠমান্ডুতে গেছি, ইন্ডিয়ার নেপাল পার্থক্য বোঝা যেত না, এখন তো পার্থক্য হয়ে গেছে, তো এই জন্য বলছি যে তারা বড় ভাই সুলভ আচরণ করে, এটা স্বাধীন দেশ। আমার কথা হচ্ছে বীরেন্দ্র অধিকারী যাই করুক না কেন, আমরা স্বাধীন দেশ, আমাদের সরকার ওখানে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে সব সমস্যার সমাধান করুক, আমরা গোলমাল পাকাইতে চাই না। ড্রোন যদি চালায় আমরা ফাইটার চালাই দেব, তখন কি করবে? যুদ্ধ তো লেগে গেল। শুরু করতে চাই শরীফ ভাই, আমরা আজিজ ভাইয়ের কথা শুনলাম, তিনি অনেক কিছু বলছিলেন, যে পুশিনের কথা বলছিলেন, যে সীমান্তের কথা বলছিলেন।
চিকেন নেক নিয়ে কথা বলছিলেন, যে করিডোর, সেই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কি আচ্ছা, আমি বলতে চান? তার সাথে জাস্ট কতগুলো জায়গা একটু যুক্ত করব। প্রথম জায়গাটা হলো যে আমাদের পলিসিটা হওয়া উচিত যে আমি কারো সার্বভৌমত্ব অখণ্ডতায় আমি আঘাত করব না। একই সাথে আমার যে মর্যাদা আছে, আমার যে অধিকার আছে, আমার যে সার্বভৌমত্ব আছে, তার বিরুদ্ধে সে যত বড়ই শক্তিশালী হোক না কেন আমি তাকে কোনোভাবে পরোয়া করব না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে ফিলসফিটা, এই সব জায়গায় এটিকে আমরা মেলাতে পারি না। আমরা যখন আমেরিকার প্রশ্ন আসে তখন কিন্তু আমরা একটু চুপসে যাই, যখন চায়নার প্রশ্ন আসে তখন আমরা অন্য একটা পলিসি গ্রহণ করি, রাশিয়ার প্রশ্নে মানে কেস টু কেস আমাদের ওই ফিলসফিটা সব জায়গায় একভাবে কাজ করে না। আমরা কাজ করে না, অ্যাপ্লাই করি না। পৃথিবীতে রাজনীতি ধর্ম দুটো আলাদা বিষয়, রাজনীতি অর্থনীতি আলাদা বিষয়। তা না হলে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ হবে কেন? পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ কেন হবে? কারণ কূটনীতি, ধর্ম এবং রাজনীতি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। আবার তুরস্ক তার সীমান্তে কাঁটাতারে বেড়া দিচ্ছে, তার দেয়ালগুলো উঁচু করছে কেন? সেখানে যাতে ইরান থেকে কেউ ঢুকতে না পারে, সেখানে যাতে আফগানিস্তানের শরণার্থীরা প্রবেশ করতে না পারে। আবার কয়েকদিন পর পর দেখবেন পাকিস্তান সেখানে তার আফগান শরণার্থীদেরকে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে। আয়লান কুর্দিকে জায়গা দেয়নি বলে তাকে সাগরে, পরিবার সহ সাগরে ভাসতে হয়েছিল। আয়লান কুর্দি তো যে ধর্মীয় যে বিশ্বাস পরিচয়, সেই পরিচয়ে তার আশপাশে তো সব দেশগুলোই ছিল একই ধর্ম অনুসারী। জায়গা দেয়নি কেন তার পরিবারকে? কারণটা হচ্ছে রাজনীতি এবং কূটনীতি, ধর্ম, আচরণ এর মধ্যে একটা ভিন্নতা আছে। আমরা কখনো কখনো সেটা ভুলে যাই, এবং ভুলে যাই বলে সংকটগুলো বাড়ে। আমরা ভারত তার যে আচরণ, সেই আচরণ এখন পর্যন্ত পরিবর্তন করেনি। আবার একই সাথে এখানকার যে রাজনৈতিক নেতৃত্ব রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে তারা তাদের ভাষ্য পরিবর্তন হয়ে যায়, ভাষ্য পরিবর্তন হয়ে যায়। তলে তলে সব টেম্পু চলে, খোঁজ নিয়ে দেখবেন। উপরে স্টেজে দাঁড়িয়ে ওই যে এক ধরনের বক্তব্য, আবার যখন টেবিলে বসে তখন আপনি দেখবেন যে ভাষ্যটা অন্যরকম। দুষ্টুরা মাঝে মাঝে বলে তলে তলে টেম্পু চলে, সবার তলে তলে টেম্পু চলে। আমাদের এখানে ভারতের তাবেদারি করে এখানে একটা বিরাট সংখ্যক রাজনৈতিক দল তারা ভারতের তাবেদারি করে চলতে চায়, কিন্তু সামনে যখন আসে ভারতের সুবিধাটা চায়, ভারতের সহযোগিতাটা চায়। ওই এক লোক পাগলাগারদে গেছে আর কি, মানে মানসিক হাসপাতালে গেছে। তো ঘুরে ধরেন যে 3 তলায় গেছে, যাওয়ার পরে দেখছে যে একজনে চিৎকার করে বলছে লাইলি লাইলি তুই আমারে খাইলি। তো সেখান থেকে ঘোরার পরে আবার আর একটা জায়গায় গেছে, সেখানেও দেখে একই অবস্থা। তো সাথে যে হাসপাতালের ডাক্তার ছিলেন তাকে জিজ্ঞেস করেছেন ব্যাপারটা কি, বলছে একজন লাইলিকে পেয়ে পাগল আর একজন না পেয়ে পাগল। আমাদের এখানে একটা বিরাট সংখ্যক মানুষ আছে ভারতের সুবিধাটা না পেয়ে পাগল, ভারতের সুবিধাটা চায়। এবং নির্বাচনের আগে এলে দেখবেন যে আগ বাড়িয়ে বলা হচ্ছে যে আমরা তোমাদের সাথে কোনো ধরনের চাই না, বন্ধুত্ব চাই। আমরা অবশ্যই বন্ধুত্ব চাই, মর্যাদা চাই, কিন্তু সেই মর্যাদা ভারতের ক্ষেত্রে যেমন মর্যাদাটাকে আমার শিরকে মানে উঁচু রাখতে হবে, একই সাথে আমেরিকার প্রশ্নে, চীনের প্রশ্নে, রাশিয়ার প্রশ্নে, পাকিস্তানের প্রশ্নে, প্রত্যেকটি প্রশ্নে আমার শির উঁচু রাখতে হবে। আমরা প্রতিবেশীকে ত্যাগ করতে পারবো না, কিন্তু তার মানে এই না যে প্রতিবেশীর অন্যায় আচরণগুলো আমরা মাথা পেতে গ্রহণ করব। আমাদের এই যে পানির ইস্যুটা বললেন আজিজ ভাই, পানি ইস্যুতে আন্তর্জাতিক যে আইনগুলো হয়েছে, আমরা সেই কনভেনশনের 87 সালের কনভেনশনে আমরা এখন পর্যন্ত স্বাক্ষর করিনি কেন? পৃথিবীর 54টা দেশ সেখানে স্বাক্ষর করেছে, আমরা এখন পর্যন্ত করিনি। এর মধ্যে আমাদের এখানে যারা বিদ্রোহী, যারা বিপ্লবী, প্রত্যেকের সরকার এসেছে কম বেশি এখানে ক্ষমতায় ছিল, কিন্তু কেউ সই করেনি। কারণ ওই যে তলে তলে টেম্পু চলে, ভারতকে ভয় পায়। শরীফের কাছে আবার আসবো। তলে তলে টেম্পু চলে, লাইলি মজনুর গল্প, অনেক কিছুই শরীফ ভাই বলছিলেন। আপনার কাছে কিছু শুনতে চাই আজিজ ভাই। দেখেন, আমি অবশ্য লিখেছি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি হয়েছে, সেখানে আপনি খেয়াল করে দেখেন আমি তো সরকার এবং বিরোধী দলের সাথে কুসুম কুসুম সম্পর্ক লক্ষ্য করেছি। অর্থাৎ তারপরে
আওয়ামী লীগ নিষিদ্ধ করে সন্ত্রাসবিরোধী আইন হয়েছে, সেখানেও তো আমি কুসুম কুসুম সম্পর্ক দেখেছি সরকারি দল এবং জামাতের ভিতরে। আর জামাত ওয়াকআউট করে না। মানে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে কুসুম কুসুম সম্পর্ক চলছে। আমি তো দেখতে পাচ্ছি। কারণ আপনি বলেন তো, সংসদে মার্কিন যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির বিরুদ্ধে অপোজিশন কোনো আলোচনা উত্থাপন করেছে? করে নাই। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে, এটা আইনটা কত 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো কালো আইন। এই আইনে এখন বিরোধী দল, ওই সময় কিন্তু এনসিপি বাইরে গেছে, কিন্তু সংসদ কিন্তু জামাত ইসলামের কেউ বাইরে যায় নাই। তারা মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, খুব খুশি খুব খুশি, চুপচাপ, অর্থাৎ এক ধরনের সমর্থন দিয়ে গেছে। এখন আপনি আন্দোলন করেন, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, বিএনপি আপনাদের নিষিদ্ধ করবে, আইনে আছে, আইন তো মানবেন, নিষিদ্ধ করবে। আবার ধরেন জামাত ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করবে। আবার 10 বছর 20 বছর 100 বছর পরে আওয়ামী লীগ আসবে, বিএনপি জামাত দুটোকেই করবে। যেমন ধরেন 5ই আগস্টের পরিবর্তনের পরে মুস্তাক যখন ক্ষমতায় আসে, জেলখানা ভরে ফেলে, ওই জেলখানায় 80% 15 আগস্টের কথা বলছেন? 15 আগস্টে যে পরিবর্তন হলো, তখন মোস্তাক আহমেদ জেল ভরে ফেলছিল, সব লোককে আটক করেছিল 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিয়ে। এবং অর্থাৎ অ্যাক্টে ডিটেনশন দেওয়া হয়, অর্থাৎ সরকার যদি মনে করে তাকে আটক রাখা দরকার, আইনের বাইরে আটক, এটা আদালতও ওটাকে কোনো জামিন টামিন কিছু দিতে পারবে না। সেই আইনটা এখনো বলবৎ। কই, কোনো সরকারি তো আইন বদলায় নাই। এরশাদ আসছে, সরকারের অংশ জামাত ছিল এক সময়, কেউ তো বদলায় নাই। আওয়ামী লীগ তো বদলায়নি, আওয়ামী লীগ তো আইন করছে। এখন এই আইনটা তো এ ধরনের এক ইনডাইরেক্টলি হলো। অর্থাৎ দুটো উদাহরণ দিলাম, দুটোতে তো আমি কি বলবো, কুসুম কুসুম সম্পর্ক তো বলবোই। কারণ নাহলে তো অপোজিশনের কাজ হচ্ছে যেটা দেশের স্বার্থে নয় বা গণতন্ত্রের স্বার্থে নয়, সেটা অন্তত উপস্থাপন করা। একমাত্র রুবিন ফারহানা উত্থাপন করতেছিল, তখন স্পিকার বলল যে আপনারা নোটিশ করেন, তারপর আলোচনা করেন। নোটিশ করতে গেলে 5 জন মেম্বারের স্বাক্ষর লাগবে সংসদীয়, ও সে পাবে কোথায়? সে নোটিশ করতে পারে নাই। কিন্তু আপনি বিরোধী দল উত্থাপন করলেন না কেন? আপনি আলোচনা করলেন না কেন? আমি লিখেছি, ছাপা হয়েছে। আমি তো বাংলাদেশের মতো আমেরিকা এখনো না, তো দখল করতেছে ট্রাম্প, প্রেসিডেন্ট ধরে এনে মেরে ফেলতেছে, বিচার করতেছে, মানলাম। কিন্তু ওই দেশের তো আইনটা হওয়ার পরেই তো ওয়েবসাইটে দিয়ে দিছে, আমি ওয়েবসাইটে পেয়ে গেছি, পেয়ে যায় যেখানে হার্ড ইস্যুগুলো আমি ছেপে দিছি, বলে দিছি। এবং আমি লিখেছি মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ। এটার তো সত্য, আমি মনে করি, বিশ্বাস করি, যে সব চুক্তি আছে, সব চুক্তির ভিতরে যা আছে আমরা তো ফাঁদে পড়েছি। বাদে আপনি চিন্তা করেন, ওখানকার আমেরিকার সুপ্রিম কোর্টও তাকে নাকচ করে দিছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিনের মিত্র শক্তি ইউরোপীয় ইউনিয়ন, তারাও নাকচ করে দিছে। আমাদের 90 দিনের ভিতরে আপনার এই চুক্তি রিভিউ করার সুযোগ ছিল, কেউ তো উত্থাপন করলো না, আলোচনাও করলো না, কেউ রিভিউ করলো না। এখন তো 2টা চুক্তির ভিতরে 4টে জিনিস অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। তো চুক্তি তো বল। আমি আইনজীবীর সাথে কথা বলছে যে হ্যাঁ, চুক্তি বাস্তবায়ন যেহেতু হয়েছে, আংশিক বাস্তবায়ন হয়ে গেছে, তো চুক্তি বাস্তবায়নের পক্ষে। তো আপনি করেন নাই কেন? আবার ওই বললাম আওয়ামী লীগ সন্ত্রাস বিরুদ্ধে আইন হলো, জামাত ইসলাম, এগুলো কুসুম কুসুম সম্পর্ক না। তারপরে তারা আন্দোলন করে, ওয়াকআউট করে, করতেই পারে, আপনার শান্তিপূর্ণভাবে মিছিল করতেই পারে, কই কিছু তো করে না। খালি মাইলেজ পাওয়ার জন্যে বিএনপির খালি সমালোচনা করে যাতে জামাত আর একবার তাদের এনসিপি জামাত তাদের পপুলারিটি বাড়বে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, একটা জিনিস আমার কাছে মার্ক হয়েছে, যে জামাত কিন্তু বোধহয় স্কোপ পাচ্ছে না, কারণ তারা স্টিগমা, ধর্মীয় রাজনীতি করে, স্টিগমা খেয়ে গেছে। এনসিপিতে মতিউর রহমান নিজামীর এক ছেলে এমপি জামাত থেকে, আর এক ছেলে এনসিপিতে জয়েন করছে। এটার অর্থ কি? অর্থাৎ এনসিপিকে ডিপ স্টেট শক্তিশালী করতে চায়, কিন্তু সম্ভব না। ওটা ভেঙে টুকরা ওটা দিয়ে আর কিছু হবে না, এত বিতর্কিত দিয়ে হবে না। তবে এনসিপির আপনি দেখেন, যাকে বলা হয়েছিল আপনার কি কয় মাস্টার মাইন্ড, সে একটা স্ট্যাটাস দিছে, স্ট্যাটাস দিয়ে নানান কথা বলছে, তার দুর্বুদ্ধ, বোঝা যায় না। সে বলে যে 71 সাথে 24কে
সমান করে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, এরকম অনেক কিছু দীর্ঘ তিনি স্ট্যাটাস দীর্ঘ দিয়েছেন। দিচ্ছে, কিন্তু পরিষ্কার করে নাই। আমার কাছে মনে হয় সে তো ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, এখন তার তো একটা প্ল্যাটফর্ম আছে। সে এখন যে আগে যে ব্র্যাকেট বন্দী হয়েছে যা জামাত লাইনের, ওটার থেকে আর অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল, সে তো উপদেষ্টা ছিল। তো সুতরাং এখান থেকে বেরোনোর জন্য বোধহয় এই স্ট্যাটাসটা দিছে, জি। তার মুখ্য না। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি শরীফ ভাইয়ের কাছে আসতেছি। শরীফ ভাই, এবার একটু আমরা আমাদের দেশের অবস্থার দিকে দৃষ্টি দিতে চাই। বিশেষ করে রাজনীতির কথা বলছিলেন আজিজ ভাই, যে রাজনীতির কি অবস্থা, ডিপ স্টেট আবার কাজ করছে কিনা, এনসিপির বর্তমান অবস্থা কি, জামায়াতের অবস্থা নিয়ে তিনি কথা বলছিলেন। আপনি একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। আমাদের এখানে ডিপ স্টেট কাজ করছে এবং আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো তারা কারো না কারো পারপাস সার্ভ করে। তারা দেশপ্রেমের কথা বললেও তাদের ভেতরে কারো না কারো এজেন্ডা আছে। কেউ ভারতের পারপাস সার্ভ করতে চায়, তাদের ইন্টারেস্ট দেখতে চায়, কেউ আমেরিকার ইন্টারেস্ট দেখতে চায়। ভাই যথার্থ বলেছেন, রুমিন ফারহানাকে পার্লামেন্টে কথা বলতে দেয়নি, এটার জন্য বিরোধী দলের নেতা একদিন কষ্ট পেয়েছেন, বলেছেন যে তার সাথে যে আচরণ করা হয়েছে আমি খুব মর্মাহত হয়েছি। কিন্তু রুমিন ফারহানা যে আমেরিকার ইস্যুতে কথা বলতে গিয়ে পারলেন না, এই বিষয়টি তিনি পার্লামেন্টে তোলেননি। আপনি বিএনপির সাথে জামাতের অনেকগুলো জায়গায় আপনি বিরোধ দেখবেন, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের যে লুটপাটের প্রশ্নে, তার যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার প্রশ্নে, তার এই যে চুক্তির প্রশ্নে আপনি কোনো বিরোধ দেখতে পাবেন না। আমাদের এখানে দ্রব্যমূল্য বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার এনার্জির দাম বাড়ানো হচ্ছে, শিশু মারা যাচ্ছে, বলা হচ্ছে যে আমরা সরকার এতটা সাবসিডি দিয়ে চালাতে পারবে না। আলোচনা হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো হবে। কেন? চলতি বছরে 32,000 কোটি টাকা এবং আগামী বছরে আরও এরকমের 50-60 হাজার কোটি টাকা সাবসিডি দিতে হবে বিদ্যুৎ খাতে। এই ক্ষতিপূরণের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। তাহলে এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি আমেরিকার কাছ থেকে 65,000 কোটি টাকা দিয়ে কেন বিমান কিনতে চান? আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে কোথাও কিন্তু বিমান কিনতে হবে এই কথা বলা ছিল না। আপনি 30,000 কোটি টাকার অস্ত্র কিনতে চাইছেন। এবং গতকালকে আমি দেখলাম যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন যে আমেরিকার সাথে সামরিক চুক্তি হতে পারে, তবে জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে। এই প্রশ্নটা কেন আসছে যে আমেরিকার সাথে আপনি সামরিক চুক্তি করবেন? এবং এই প্রশ্নগুলোতে আপনি দেখবেন এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তাদের পজিশনগুলো কিন্তু প্রায় একই জায়গায়, তাদের মধ্যে কোনো বিরোধের জায়গাটা নেই। এনসিপির কথাটা আমি, আজিজ ভাই বলেছেন, আমি ড্যান মজিনার একটা ইন্টারভিউর কথা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। তারা বলেছিলেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দরকার। আমি ধারণা করছি তাদের সেই প্রজেক্ট হচ্ছে এটা। এবং এদের রাজনীতির মধ্যে আপনি অস্বচ্ছতা পাবেন। যে দলটি পার্লামেন্টে ভোট দিল যে মুক্তিযুদ্ধের সময় নারী ধর্ষণ, লুট, খুন, অগ্নিসংযোগ, নানা রকমের মানবতা বিরোধী অপরাধে যে দলটি হানাদার পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, এই ভোটটা তো তারা দিয়েছে, পার্লামেন্টে চিঠি দিয়ে জানিয়েছে যে আমরা এটার সাথে একমত। সেই দলটি, নবীন দলটি, কিভাবে ওই দলের সাথে এতভাবে ঘনিষ্ঠভাবে রাজনীতি করে? এই ধরনের পরিস্থিতিতে অন্য কোনো রাজনৈতিক দল এই ঘোষণা নিজে সার্টিফিকেট দেওয়ার পর তার সাথে কি রাজনীতি করবে না। তারপরেও এনসিপির যে বিস্তৃতি বা এনসিপির যে অ্যাক্টিভিটিগুলো পরিষ্কার, মানে এর ভেতর থেকে বোঝা যায় যে এখানে ডিপ স্টেট কাজ করছে। এবং বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সবসময় টালমাটাল থাকুক, নাসিরউদ্দিন পাটোয়ারি হোক, সেটা ওসমান হাদি হোক, সেটা অন্য ইস্যু হোক, টালমাটাল থাকলে ভারতের লাভ। আমাদের এখানে আমাদের তরুণরা সারাদিন যদি ওই ইসে দাঁড়িয়ে, শাহবাগে দাঁড়িয়ে মাইক একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালাগালি করে, এতে ভারতের লাভ, এতে আমেরিকার লাভ, এটা এই দেশগুলোর লাভ। কেন? আপনার তরুণরা টেবিলে বসার সুযোগটা যদি না পায়, তারা যদি জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগটা না পায়, তারা যদি পড়াশোনা করার সুযোগটা না পায়, তাহলে এখানে একটা অশিক্ষিত প্রজন্ম আপনি তৈরি করছেন, ঘৃণায় পরিপূর্ণ একটা প্রজন্ম তৈরি করছেন, যার মধ্যে কোনো সহনশীলতা নাই। এবং আমাদের কিছু মানুষ আপনি খেয়াল করে দেখবেন কারণে অকারণে আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করে। আপনি এই যে জুলাই অভ্যুত্থানের পরে আপনার এখানে প্রচুর অনুষ্ঠান আপনি করেন, কোনো অনুষ্ঠানে কি শুনেছেন আমাদের শিক্ষা নিয়ে কোনো একটা কথা বলতে এসেছে কোনো ছাত্রনেতার মুখে? না। ছাত্রদলের রাকিব কি করছে এটি নিয়ে আলোচনা,
ছাত্র শিবিরের অমুক কি করছে সেটা নিয়ে আলোচনা, কার বিয়েতে কয়জন মেহমান খেয়েছে এটা নিয়ে আলোচনা। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, লাইব্রেরি, সেখানকার যে খাবারের মান, পুষ্টি, এগুলো নিয়ে কোনো আলোচনা শোনেন? এই ছাত্রনেতারা কথা বলে এটা নিয়ে কখনো ডিবেট করে না, কারণ এগুলো প্রয়োজন নেই। তারা কারো না কারো পারপাস যে সার্ভ করছে এটা তারা বুঝতেই পারে না। এবং আমাদের এখানে এই পারপাসগুলো আমি শেষ করে দিব, বাংলাদেশের আমরা অনেক সময় বুঝতে পারি না কে কিভাবে খেলে কোথা থেকে। বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন গত 1.5 বছর কেবল সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো, হ্যান করবো, ত্যান করবো। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায়, উত্তর কোরিয়ার কোনো লাভও নাই, লসও নাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া যদি বন্ধ হয়ে যায়, জাপানের লাভও নাই, লসও নাই। লাভ অথবা লস কাদের? আমাদের আশপাশে যারা আছে সব থেকে বেশি লাভ হবে তাদের, অথবা লস হবে তাদের। বাংলাদেশ যদি সিঙ্গাপুর হয়ে যায়, সব থেকে বেশি লস হবে ইন্ডিয়া, কারণ এটা ইন্ডিয়ার একটা বড় রাজনৈতিক সংকট তৈরি করবে। সেই কারণে সে চাইবে না যে এখানে এই ধরনের একটা শক্তি বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক। আমেরিকা চাইবে না বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক। সেই কারণে তারা সবসময় এখানে নিজেদের মধ্যে একটা কেওয়াজ লাগিয়ে রাখে, তুমি তোমার বিরুদ্ধে, এ তার বিরুদ্ধে। অথচ প্রত্যেকটা দলের সাথে, দলের প্রতি তাদের এক ধরনের দুর্বলতা আছে, একটা সংযোগ আছে। আপনি খেয়াল করবেন, এই আমেরিকাকে আমি যখন গাজায় দেখি, কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। আমি গাজার পক্ষে ঢাকায় লক্ষ লক্ষ মানুষের মিছিল করি, তাহলে এবং আমার ঢাকায় যার পক্ষে মিছিল করলাম, ইসরায়েলের বিপক্ষে স্লোগান দিলাম, তাহলে সেই আমেরিকা কিভাবে আমার মিত্র হয়? তো সেই আমেরিকা কিভাবে আমার বন্ধু হয়? যদি আমেরিকার কাছ থেকে অস্ত্র নিয়ে, তার কাছ থেকে গোলাবারুদ নিয়ে যে ইসরায়েল ফিলিস্তিনে শিশুর বুকে গুলি করে, সেই আমেরিকা কিভাবে আমার বন্ধু হয়? জামাতের বন্ধু হয় কিভাবে? এখানে যারা ধর্মের রাজনীতি করে, মুসলমান সেন্টিমেন্টকে নিয়ে, তাদের কাছে আমেরিকা বন্ধু হয় কিভাবে? হয় কেন? কারণ হচ্ছে স্বার্থ। আমাদের টোটাল রাজনীতিটা আপনি যাই বলেন না কেন, চেতনা বলেন, 71-এর চেতনা বলেন, জুলাইয়ের চেতনা বলেন, সব কিছুর পেছনে হলো ক্ষমতা এবং স্বার্থ। ক্ষমতা এবং স্বার্থকে কেন্দ্র করে এই যে বিএনপি অনেক কিছু সমালোচনা করছে, কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের যে অন্যায়, বশির উদ্দিনের যে লুটপাট করেছে ক্ষমতায় বসে, এই যে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, কই এটা তো তদন্ত হচ্ছে না? কেন তদন্ত করতে চাই না? কেন তদন্ত করতে চাই না? এই যে হামের টিকার অভাবে 500 মানুষ, শিশু মারা গেল, কেন এটি নিয়ে আলোচনা করতে গেলেই ডক্টর ইউনূস সরকারের যে ব্যর্থতা ছিল এটি স্বীকারই করতে চাইছেন না আমাদের স্বাস্থ্য উপদেষ্টা। তিনি এটি ঘুরিয়ে নিয়ে যেতে চাইছেন, এর আগের সরকার, পারলে তার আগের সরকার, কারণটা কি আসলে? এই কথা তো আমরা শুনছি, কিন্তু কারণটা হলো আপনার কাছ থেকে আপনি আমাকে টক শোতে ডেকেছেন, আমাকে ডাকেন, বাইরে দেখা হলে আপনার সাথে অবশ্যই আমি একটা লম্বা সালাম দেব। এই যে ডক্টর ইউনূসের সরকারের কাছে প্রতি বিএনপির একটা অবশ্যই কৃতজ্ঞতা বোধ আছে। আজকে তৌহিদ হোসেনের একটা ইন্টারভিউ প্রচারিত হচ্ছে একটা টেলিভিশনে, সেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে এই যে আমেরিকার চুক্তি হয়েছে, আমি পররাষ্ট্র উপদেষ্টা ছিলাম, আমার সাথে কেউ কথা বলেনি। কথা কার সাথে বলেছে? এই জায়গায় ডিলটা কে করেছে? সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা করেছেন এবং বাণিজ্য উপদেষ্টা করেছেন। গতকাল থেকে বাণিজ্য উপদেষ্টার যে দুর্নীতির খবর বেরোনো শুরু হয়েছে, এই ভদ্রলোককে আমরা কেউ চিনতাম? আপনি বহু বছর ধরে সাংবাদিকতা করেন, চিনতেন একে? কোথা থেকে এলেন তিনি? কে নিয়ে এলেন? তার বিরুদ্ধে তো জুলাই হত্যা মামলার তিনি তো আসামি ছিলেন। আপনি যখন তাকে নিয়েছেন তখন তো জানেন না যে তিনি দোষী না নির্দোষ। তখনও তার নাম জুলাই হত্যা মামলায় ছিল, শাহরিয়ার কবিরের নামও জুলাই হত্যা মামলায় ছিল, অন্যের নামও জুলাই হত্যা মামলায় ছিল। আপনি শাহরিয়ার কবিরকে জেলে দিয়েছেন, কিন্তু বশির উদ্দিনকে আপনি এখানে বসিয়েছেন। এবং বশির উদ্দিন এখানে বসার পর সালমান রহমানের বেক্সিমকো অ্যাভিয়েশন 2 দিনের মধ্যে সাইনবোর্ড পাল্টে একই ঠিকানায় আকিজ বশির এভিয়েশন হয়ে গেছে, এই বাণিজ্য উপদেষ্টার প্রতিষ্ঠান। তখন আর সালমান রহমান খারাপ থাকেনি। কিভাবে নিয়েছেন? তদন্ত হওয়া দরকার। বিএনপি কেন তদন্ত করতে চাইছে না এটা? বিএনপি কেন পাশ কাটিয়ে যাচ্ছে? জামাত কেন এটি তুলছে না? অর্থাৎ প্রত্যেকের হচ্ছে স্বার্থ, ইন্টারেস্ট। শরীফ ভাই অনেক প্রশ্ন তুলেছে, কেন কি হচ্ছে আমি জানি না, আজিজ ভাই বলতে হবে না আসলে কেন কি, বিষয়গুলো কি? বিষয়টা
অনুমান ভিত্তিক হবে। আমি আগেই বলেছি ডিপ স্টেট কাজ করছে। আপনি 3 দিন আগে পৃথিবীতে শুনেছেন 3 দিন আগে একটা বড় ধরনের চুক্তি হয়, এবং আবার এই সরকার আপনি দেখেন আমাদের বন্দর টন্দর ইউজ করতে পারবে, মার্কিন সামরিক বাহিনী করতে পারবে না? করতে পারবে। তো এগুলো পার্লামেন্ট জানবে না? পার্লামেন্টে আলোচনা হবে না? জনগণ জানবে না? পার্লামেন্টের মাধ্যমেই তো জানবে। এটা নির্বাচিত সরকার। আসলে মূল জায়গাটা কি জানেন? আমাদের দেশের রাজনীতি, জনগণ যাই বলেন না কেন, আমরা দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 55-তে পড়ছে, আমরা জাতি গঠন করতে পারিনি। এক জায়গায় শরীফ ভাই বলছে যে বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে আমরা জ্ঞান, হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লব, আমি বহুবার বলছি আমাদের দেশে প্রায় 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে কেউ একমত হতে পারি না, কোনো না কোনো বলয়ে থাকি। আবার বিজ্ঞাপনে ধরেন এখন রোবট অপারেশন করবে আপনার, তার পিছনের লোকটা দরকার, সেই শিক্ষা তো আমাদের দেশে নাই। আমি তো লিখেছি এই দেশের বুয়েট সহ একটি শিক্ষা প্রতিষ্ঠানও চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না। অথচ আপনার কতটা 11টা বোধহয় সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কারো মাথা ব্যথা নেই, এবং দেশের জাতি গঠনের ব্যাপারে কোনো কোনো কারো মাথা ব্যথা নেই। শুধু সরকারে যাওয়া এবং সরকারকে ফেলে দেওয়া, এই হচ্ছে বিরোধী দল এবং সরকারি দলের আচরণ। ছাত্র নেতারাও, হ্যাঁ, যারা সবাই। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, আমরা ছাত্র নেতা বলেন, শরীফ ভাইয়ের নেতা ছিলেন, আমিও আমার সময় ছাত্র রাজনীতি করেছি। আমরা কখনো জাতীয় রাজনীতির সাথে সুর মিলাই নেই। আমরা তো ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছাত্রদের ইউনিভার্সিটির সমস্যা নিয়ে আন্দোলন করেছি, সমস্যা নিয়ে চেষ্টা করেছি সমাধান করতে। কিন্তু এখন তো রাজনৈতিক দল যার যার অনুসারী। আপনি বলেন তো ডাকসু আগে জানতেন এগুলো শিবির? এগুলো সব ছাত্রলীগের। শেখ হাসিনার সাথে ছবি আছে, ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে ছবি আছে, এই যে এখন যে ভিপি হয়েছে। এখন তো সরকারের প্রধানমন্ত্রী তার মেয়ে তাকে নিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করতেছে, সমানে ছাড়বন দিচ্ছে। তার বিয়ে কি রাজীয়কালে হইল? আমরা বলতে চাই, যেদিন নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্যানেল নামে শিবির, সেদিনই বলছি এই যে ডাকসু যে আন্দোলনের সূতিকার ছিল, এটা শেষ। কারণ হচ্ছে শিবিরের নেতৃত্বে কোনো আর আন্দোলন হবে না, এই ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলন হবে না। এই জন্য বলছি যে দক্ষিণপন্থীর যে উত্থান ঘটেছে, এটাও পশ্চিমবঙ্গের মতো আমাদেরকে পিছিয়ে নিতে পারে। শেষ করব, শরীফ ভাই কিছু বলতে চান? জি, বলতে চাই, আমাদের ধোঁকাবাজিটা আমি ধরিয়ে দিতে চাই। আপনি দেখছেন যে এই আমেরিকার চুক্তি ইস্যুতে এক একজন উপদেষ্টা কিন্তু বলছেন যে আমরা এটি জানতাম না, একাধিক উপদেষ্টা এখন পর্যন্ত বলেছেন। অথচ আমাদের ডক্টর ইউনূস সাহেব জাতির সামনে একটা বেলুন উড়িয়ে দিলেন, আমি সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই, সরকারি দল এবং বিরোধী দল বসে তারা দেশ শাসন করবে, দেশ পরিচালনা করবে, এই কথাটা তিনি বলেছেন না? সবাই মিলে আমরা চলতে চাই। অথচ নিজের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা, এই ধরনের একটা স্পর্শকাতর বিষয় তিনি তার ক্যাবিনেটের সবার সাথে আলাপ করেননি। এবং এই যে চুক্তিটা হয়েছে, অনেকে বলার চেষ্টা করেন যে কেবলমাত্র আমাদের খলিলুর রহমান এটির জন্য দায়ী। আমি তাদেরকে এই নির্বোধদেরকে জিজ্ঞেস করব, একটা আমেরিকান যে সরকার চুক্তিটা করেছে, ব্যক্তি খলিলের সাথে কি করেছে? না, চুক্তিটা হয়েছে বাংলাদেশ সরকারের সাথে। সুতরাং বাংলাদেশ সরকারের তখন যিনি প্রধান ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক আর ওইখানে ডক্টর মোহাম্মদ ইউসুফ থাকুক, মূল রেসপন্সিবিলিটি হচ্ছে তার। একটা টিমে 12 জন খেলে, 11 জন খেলেন, তার মধ্যে ক্যাপ্টেন যদি গোল নাও দিতে পারেন, ওই টিমের সব থেকে দুর্বল খেলোয়াড়টা যদি 2টা গোল দিয়ে টিমকে জিতিয়ে দেয়, পুরস্কারটা কিন্তু ক্যাপ্টেনের হাতেই দেওয়া হয়। তার মানে হচ্ছে যিনি নেতৃত্ব দেন, টোটাল রেসপন্সিবিলিটি তার। এই যে চুক্তি, এই যে ঢাক গুড়, এই যে দাসত্ব, এটির শৃঙ্খলে জাতির কাঁধে তুলে দেওয়ার দায় অবশ্যই ডক্টর ইউনূসের। আজকে শেষ করছি। আপনাদের দুজনেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।